আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৌশিকস ট্রাভেলগ। আজকের জার্নিটা ছিল চট্টগ্রাম থেকে বান্দরবন। এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্যুর। বিশেষ করে আপনারা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে একদিনের জন্য একটা ট্যুর প্ল্যান করতে যাচ্ছেন, আপনাদের বিশেষ করে পাহাড় পছন্দ, অ্যান্ড দ্য বেস্ট ডেস্টিনেশন ইজ বান্দরবন, নান আদার দেন বান্দরবন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৌশিকস ট্রাভেল। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব বান্দরবন। একদিনে কিভাবে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন নিয়ে বান্দরবন ট্যুর দিবেন তার A to Z আজকে থাকবে পুরো ভিডিও জুড়ে। আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম নতুন ব্রিজ। এখন হচ্ছে ঘড়িতে সময় 7:30। আসসালামু আলাইকুম ভাইয়া, কেন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া আরা এখন আসি যে পূরবী কান্টার, জি পূরবী পরিবহন, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার, আরা যাইতে টোটাল বান্দরবন, ঠিক আছে না? জি ভাইয়া। তো ভাইয়া অনেক নাম গান কেন হইন? আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আচ্ছা, মোহাম্মদ আমির হোসেন ভাই। জি। আমির হোসেন ভাই পূরবী হ্যাঁ, কান্টার পূর্বী। আছে। হ্যাঁ। ওনারা যারা যারা বান্দরবন যাইতেছেন ওনারা আমির হোসেন ভাইয়ের লগে যোগাযোগ করতে পারবেন। ভাইয়া আরেকটা কাইন্ডলি ইনফরমেশন শেয়ার করবেন না, মানে বান্দরবনে যাইতে চাইলে বেন্যা হঠাৎ বাচ্চারে? আমাদের বান্দরবনের সার্ভিস হচ্ছে প্রথম সকালবেলা টার্মিনাল থেকে 6:30, তারপর এই নতুন ব্রিজ থেকে 6:50, প্রতি 1 ঘন্টা পাবো গাড়ি বান্দরবন। আচ্ছা, বান্দরবনের ভাড়া কত চট্টগ্রাম থেকে? বান্দরবন চট্টগ্রাম থেকে ভাড়া হচ্ছে 150 টাকা ভাইয়া। আচ্ছা, কয়টা পর্যন্ত চলে এগুলো? আপনার সন্ধ্যা 6:50 থেকে 6:50 লাস্ট গাড়ি শেষ, মানে সন্ধ্যা 7টা। ওকে ওকে। হ্যাঁ, 7টায় বান্দরবন শেষ। বান্দরবন 7টার পরে গাড়ি পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমাদের 7টার পরে বান্দরবন ক্লোজ। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে যে আমির হোসেন ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা আসবেন, বিশেষ করে বেশি মানুষজন নিয়ে যারা আসতে চান, তারা আগে থেকে ওনার সাথে যোগাযোগ করে টিকিট কনফার্ম করে নেবেন, এটা মানে বের হবে। এখন আমাদের হচ্ছে বেসিক্যালি আমরা অপেক্ষমান, আমরা পূরবী কাউন্টার থেকে বাসটা নিয়ে নিয়েছি। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, পূরবী কাউন্টার এখানে দুইটা পাবেন। একটা হচ্ছে যে আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে যে এখানে মার্শা কাউন্টারের পাশে, মানে বদ্রাট থেকে আসার পথে প্রথম যেটা মার্শা কাউন্টার পরে, ওইটার পাশে যে পূরবী কাউন্টার এখান থেকে, হ্যাঁ, ওইটা পরবর্তীতে আরেকটা কাউন্টার আছে, ওখান থেকে না আমরা হচ্ছে এই কাউন্টার থেকে টিকিট করছি 150 টাকা করে জনপ্রতি বান্দরবন। তো এখন বেসিক্যালি আমরা হচ্ছে 7:50-এর গাড়ি নিয়েছি, যার কারণে হাতে 20 মিনিটের মতো সময় আছে, কিছুটা নাস্তা খেয়ে নিব। তো দেখা হচ্ছে নাস্তার পরে। অবশেষে ঠিক 7:50 আমাদের পূর্বী বাস আমাদের কাউন্টারে চলে আসলো এবং আমরা ক্রমান্বয়ে সবাই মিলে আস্তে আস্তে করে বাসে উঠে পড়লাম। যেহেতু খুবই ভোরবেলা আমরা বাসা থেকে বের হলাম, তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন রাতের ঘুম কারোর প্রপারলি হয় নাই। সো 1-1.5 ঘন্টার জার্নিতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের ব্যাটারিগুলো রিচার্জ করে নিলাম। এরপর 1-1.5 ঘন্টার জার্নি শেষে যখনই আমরা বান্দরবন জেলায় প্রবেশ করলাম, আমাদের বাস থামানো হলো এবং আমাদের আস্তে আস্তে ঘুম ভেঙে আমরা দেখতে পেলাম পুলিশ এসে আমাদের সকলের এনআইডি গুলো সার্চ করা শুরু করলো। সো এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখবো, যারা যারা বান্দরবন ট্যুর দিবেন, বিশেষ করে এনআইডির অনেকগুলো ফটোকপি সাথে রাখার চেষ্টা করবেন। সকাল 10টায় বান্দরবন বাস টার্মিনালে আমাদের বাস এসে পৌঁছে গেল এবং আমার যেহেতু নাস্তা করা বাকি ছিল, তাই কিছুটা নাস্তা করে আমরা সবাই মিলে বান্দরবনের অনাস চত্বরের দিকে বাস মালিক সমিতির দিকে এগোতে লাগলাম, যেখানে থেকে আমরা চাঁদের গাড়িটি সংগ্রহ করব। আপনাদের সুবিধার্থে আমি পর্যটকবাহী গাড়ির ভাড়ার তালিকাগুলো এখানে দিয়ে দিলাম। শুরু হলো আসল স্ট্রাগল। চাঁদের গাড়ি ঠিক করতে এসে আমরা বুঝলাম ইউটিউবে ভিডিওতে আমরা যা দেখি এবং বাস্তবে যা এক্সপেরিয়েন্স করি, দুইটাই ভিন্ন জগৎ। আসসালামু আলাইকুম, বর্তমানে আমি অবস্থান করছি বান্দরবন জেলা ধনেশ চত্বরের থেকে একটু সামনে। আমার পেছনে হচ্ছে হোটেল হিলভিউ রিসোর্ট। তো আমরা হচ্ছে বেসিক্যালি আজকে শুক্রবার আসছি বান্দরবনে বেড়ানোর জন্য। এখন 10টা বাজে নামছিলাম, এখন হচ্ছে 11:43 বাজে যাচ্ছে, গাড়ি পাচ্ছি না। বিশেষ করে ওখানে আমরা চত্বরে যেটা কাউন্টার ছিল বাস মালিক সমিতি, ওখানে গিয়ে দেখি মোটামুটি বাস টোটালি নাই বলতেছে। আমাদেরকে সাজেস্ট করতেছে, যেহেতু আমরা 12 জন, আমাদের একটা চাঁদের গাড়ির প্রয়োজন ছিল, তো ওরা আমাদের সাজেস্ট করতেছে চাঁদের গাড়ি নাকি আজকে টোটালি নাই, তো বলতেছে নোহা নেওয়ার জন্য। তো ওখানে আমাদের ডাবল কস্টিং পড়ে যায়। বিশেষ করে যারা ফ্রাইডেতে আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন, গাড়ি একটু শর্ট থাকবে আর বেসিক। তো লোকালি ট্রাই করতেছি গাড়ি ম্যানেজ করা যায় কিনা, দেখি কি হয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যারা বিশেষ করে পরিচিত থাকলে আগে থেকে বুকিং করে আসার চেষ্টা করবেন। A few moments later, 2000 years later. তো ফাইনালি অবশেষে গাড়ি পাওয়া গেছে। একটা চাঁদের গাড়ি মাত্র আসতেছিল, ও এখন সমিতিতে যাবে, ওই মুহূর্তে আমরা ওনাকে কল করে ফেলছি। তো ফাইনালি লাকিলি পেলাম আর কি। তো এখন আমরা হচ্ছে যেটা লাস্ট 3টা প্যাকেজ ছিল, ওই মানে অনেকগুলো জায়গার একসাথে 6,000 টাকা, ওইটাই নিছি। সারাদিন আমাদেরকে ঘুরাবে টুরাবে।
তো এটা হচ্ছে আমাদের চাঁদের গাড়ি আর কি। ইনশাআল্লাহ দেখা হবে বাকি স্পটগুলোতে। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা মিলনচুরি পুলিশ চেকপোস্টে এসেছি। তো এখানে আমাদের এনডি গার্ড গুলো চেক করতেছে বেসিক্যালি। তো প্রতিমধ্যে থামলাম আর এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে সাঙ্গু নদীর একটা ভিউ। এখান থেকে অনেক দূরত্ব, আমরা নেভি ভবিষ্যতে অনেক উপরে। ভিউটা খুবই চমৎকার না? এটা ওয়াই জংশন আর্মি ক্যাম্প চেকপোস্টে এসে চেক চলতেছে আর গরমে আস্তে আস্তে গলা শুকাই গেছে। অথেন্টিক পেঁপে জুস আর্মি সেল করতেছে, ভিডিও করা নিষেধ, তারপরে নিয়ে নিলাম। পিছনে আমি এটা একটু দেখাই, আমি কোথায় দাঁড়াই আছি এটা একটু দেখাই। রোলারের সামনে দাঁড়াই। পাহাড়ি পেঁপে জুস কেমন? খারাপ তো না মোটে। নীলগিরি ঢোকার জন্য 100 টাকা করে টিকিট নিচ্ছে জনপ্রতি, আর 300 টাকা পিক আপ ভাড়া নিচ্ছে। এখন জানি না ভিতরে ঢুকে কি কি দেখি, বা 100 টাকা আসলে কি পয়সা উসুল হয় কিনা। ঢোকার সাথে সাথে 1500 টাকার একটা ধাক্কা, একটা ব্যাড বাস খেয়ে গেলাম। দুপুরের খাবার আমরা নীলকমল ক্যান্টিনে খাবার অর্ডার করে দিলাম। পার পার্সন 130 টাকা, সাদা পোলাও আর মুরগি। আমরা নীলগিরি ঘুরে আসি, ওখান থেকে ঘুরে আসার পর হচ্ছে আমরা লাঞ্চ করবো ইনশাআল্লাহ। আমরা এখন নীলগিরি আসছি, নীলগিরি এসে টিকিট নিলাম, সবাই ক্লান্ত হয়ে গেল। আইসক্রিম খাচ্ছে আর কি, গরমে সবার অবস্থা খারাপ। আইসক্রিম খাচ্ছি নীলগিরিতে এসে। নীলগিরি, যাকে বলা হয় বাংলার দার্জিলিং, বান্দরবন শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান। নীলগিরি পাহাড় চূড়াতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। এখানে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। ফাইনালি উই আর ইন নীলগিরি। এখানে প্রথম আসার পর প্রথম যেটা আমি বলবো এটা হচ্ছে যে এখানে একটা পার্কের এরিয়া করছে, মানে রিজার্ভ এরিয়া আর কি। যদি সবগুলো প্রাকৃতিক এরিয়া, এটাকে একটু রিজার্ভ করছে। একটার পর একটা পাহাড় মাঝখান দিয়ে হয়তো বা নদী বয়ে চলেছে, সাঙ্গু নদী হবে, আঁকাবাঁকা অনেকগুলো গিরিপথ দেখা যাচ্ছে। তো মানে আমি যতদূর চোখ যাচ্ছে কুয়াশা বা পাহাড়ের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো খুবই জোস এরিয়া। এটাকে নীলগিরি কেন বলে জানো? মনে করো যখন সানরাইজ হয় তখন নাকি হচ্ছে এখানে এই সূর্যটা নীল দেখায়, এই মেঘের ভিতরে থাকার কারণে নীল দেখার জন্য এটাকে নীলগিরি নাম। কালারটাও অনেকটা ব্লু কালার টাইপের, মানে মেঘের সাথে পাহাড়ের কন্ট্রাস্টটা হচ্ছে ব্লুইশ একটা টোন দিচ্ছে, যার কারণে এটাকে মানে পাহাড়ে এসে পাহাড়ের বিশালতায় হারিয়ে যাবে। নীলগিরির দুইটা হাই পয়েন্ট আছে, এটাকে ওয়াচ টাওয়ার বা কি বলে জানি না। একটা হচ্ছে আমি যেখানে আছি এখানে পাশে একটা গাছ দেখা যাচ্ছে, সুগন্ধ গ্রাম। এইদিকে আরেকটা আছে, ওটাতে এখন যাবো। তো এটার থেকে আমার সিঁড়িটা আছে, এটাতে আমার একটু ভয় লাগতেছে, যেহেতু হাইট ফোবিয়া আছে। দেখেন কত উপরে, তো হাইট ফোবিয়া থাকার তো কথা স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আমি এখন নীলগিরির সেকেন্ড পয়েন্টে আসছি। তো এখানে এসে বুঝতে পারলাম নীলগিরির অ্যাকচুয়াল সৌন্দর্যটা হচ্ছে এই পয়েন্টটাতে। এই পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ আজকে শুক্রবার ছবি টবি তুলতেছে। বিশেষ করে এই ভিউটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি এখানে একটু দেখাই। বর্তমানে আমি অবস্থান করছি নীলগিরিতে। এই যে নীলগিরিতে এসে এখানে দুইটা আপনার হাই পয়েন্টের ভিউ ছিল। একটা হচ্ছে যে আমরা অলরেডি দেখাইলাম আপনাদেরকে, আর এটা হচ্ছে সেকেন্ড। আমি বলবো এটাই হচ্ছে মেইন পয়েন্টটা, কারণ এখান থেকে আপনি যতদূর দেখবেন চোখ জুড়ে, যেমন আমরা সমুদ্র দেখি বা দিগন্ত জোড়া যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় ছাড়া কিছু দেখা যাচ্ছে না। সম্ভবত ওই পাশে মিয়ানমার বা এরকম কিছু হবে। তো আর মাঝখানে দেখা যাচ্ছে আপনার সাঙ্গু নদী সাপের মতো আঁকাবাঁকা হয়ে এই পাহাড় দিয়ে বের হয়েছে। বেসিক্যালি সাঙ্গু নদী যেটা আছে এটা হচ্ছে বেশ পাহাড়ি এলাকার যারা মানুষজন আছে তাদের জীবনধারার মতো বলা যায়, কারণ এটাকে কেন্দ্র করে তাদের খাওয়া
চাষাবাদ সব কিছু সাঙ্গু নদীকে কেন্দ্র করে। আর বিশেষ করে এই নদী যেহেতু স্বাদু পানির, এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো আই থিঙ্ক এটা খুবই জোস একটা জায়গায়। নীলগিরিতে 2টি হাই পয়েন্ট ছাড়াও রয়েছে বেশ কয়েকটি চমৎকার রিসোর্ট এবং আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর। আসুন আমি আপনাদেরকে ওই জায়গাগুলো দেখাই। আমরা এখন নীলগিরির, এটা হচ্ছে রিসোর্ট এরিয়াতে আসছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, উই আর অ্যাট নীলগিরি, রাইট? নীলগিরি একটু এক্সপ্লোর করে দেখাই। এখন বিশেষ করে এখানে অনেক ছায়ার, গাছের নিচে ছায়া আছে, অনেকজন ছবি তুলতেছে, পাহাড়ের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। দেন হচ্ছে পেঙ্গুইন আছে ময়লা ফেলানোর জন্য, ছোট ছোট অনেকগুলো রিসোর্ট আছে, এখানে একটা ছবি তোলার প্লেস আছে। দেন উপরে দেখি উপরে যাই। কটেজ এলাকার দর্শনার্থী প্রবেশ নিষেধ, এটা হচ্ছে নীলগিরির কটেজ সমূহ। এগুলো হচ্ছে একটা রিসোর্ট আর কটেজ। আমার সাথে যারা আসছে আমার আত্মীয় স্বজন, ওরা নিচে রেস্ট করতেছে, টায়ার্ড হয়ে গেছে। এত সুন্দর একটা জায়গা আছে, যদি টায়ার্ড হয়ে যান আপনি, এনজয় করতে না পারেন, বিষয়টা কেমন না? হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে এক্সপ্লোর করে জায়গাগুলো দেখা। নীলগিরি এরিয়াটা তো আসলে বিশাল। আমি সামান্য নিচে হচ্ছে কিছু দুই তিনটা পয়েন্ট দেখে এটাকে জাজ করে ফেলতেছিলাম। সো কিন্তু এখানে আস আসি নাই, তো পরে হঠাৎ করলাম যে যেহেতু একবার আসছি লাইফে, এক্সপ্লোর করে যাই। তো এসে দেখলাম কটেজ এরিয়াগুলো বিশাল এরিয়া জুড়ে, এখানের জায়গাগুলো খুবই সুন্দর। সামনে একটা হেলিপ্যাড আছে, হেলিপ্যাডটা আমরা দেখাবো ইনশাল্লাহ। সো গাইস, এখন আমরা নীলগিরি এসেছি। নীলগিরির এখানে শেষ সীমানায় হেলিপ্যাড রয়েছে, হেলিপ্যাডটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা চলে আসছি নীলগিরি হেলিপ্যাড। বন্ধুরা, এখানে এমার্জেন্সি সিচুয়েশনে হেলিকপ্টার আপনি ল্যান্ড করতে পারবেন। চারপাশে বিভিন্ন লাইট আছে, দেখেন এখান থেকে ভিউটা দেখেন। আই থিঙ্ক এটা হচ্ছে নীলগিরির সর্বশেষ শেষ সীমানা, হচ্ছে মেবি এটা হেলিপ্যাডের শেষ সীমানা। এখান থেকে এই হচ্ছে ভিউ। বর্তমানে আমরা আছি নীলগিরি হেলিপ্যাড। এইচ লেখা হেলিপ্যাড, হেলিকপ্টার ল্যান্ড করবে। এখনও নেওয়া হয়নি, কোনোদিন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যদি হেলিকপ্টার নিয়ে ফেলি, ইনশাল্লাহ এখানে সরাসরি চলে আসবো, এখানে ল্যান্ড করবো, ওখানে কটেজগুলোতে থাকবো। আপনারা চাইলে দোয়া করলে, সাপোর্ট করলে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই। একদিনে কভার করা কষ্ট হবে বান্দরবন, কিন্তু যতটুকু সম্ভব অল্প সময় ভিজিট করে জাস্ট চলে যেতে হবে, তাহলে আপনি মোটামুটি টাচ করতে পারবেন। কারণ বান্দরবন আসলে এমন একটা সুন্দর জায়গা, আপনি শেষ করতে পারবেন না। এমনকি একদিন কি, আপনাকে 1 মাস দিলেও শেষ করতে পারবেন না। ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ ইনশাল্লাহ আবার আসবো।
এখানে বিদায়। দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৌশিক ট্রাভেলগের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।